আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছে, তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের সমাজকর্ম পরিচিতি সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। বর্তমানে আমরা যে সময়ের মধ্য দিয়ে পার করছি সেই সময়টা খুবই একটা দুর্বিষহ একটা সময়। আমরা সবাই করোনা ভাইরাসের নাম জানি, এটার প্রাদুর্ভাব কি, কতটুকু ভয়াবহতা সব সম্পর্কে আমরা অবগত আছি। আমি আশা করব তোমরা সবাই বাড়িতেই আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো, এবং সুস্থ অবস্থায় তোমরা যে যার অবস্থানে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাই না? পড়াশোনা হচ্ছে এমন একটা বিষয় যে আজকে করবো না কালকে করব এই কথা ভেবে যদি রেখে দাও, তাহলে দেখা যাবে আস্তে 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 সময় কিন্তু তোমার জন্য বসে থাকবে না। আস্তে আস্তে এমন একদিন আসবে যেদিন হয়তো দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, তোমার পরীক্ষার সময় এসে গেছে, কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা তোমার নিজেকেই করতে হবে, এবং সেই লক্ষ্যে তোমাদের একটু সহায়তা দেওয়ার জন্য তোমাদের সাপ্লিমেন্টারি হিসাবে আমরা তোমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আমি আশা করব যারা সমাজকর্ম বিভাগ থেকে, সমাজকর্ম ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছো, তারা প্রত্যেকেই আমাদের এই ডিপার্টমেন্টের ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে। তো আজকে আমি সমাজকর্ম পরিচিতি সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টপিকটা হচ্ছে মৌলিক সমাজকর্ম কি, মৌলিক সমাজকর্মের গুরুত্ব আলোচনা করব। হ্যাঁ, তো এক্ষেত্রে তৃতীয় অধ্যায়ে তোমাদের এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মৌলিক সমাজকর্ম কি, বা রেডিক্যাল সমাজকর্ম কি, বা কাঠামোগত সমাজকর্ম কি, একই জিনিস। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে একটু আলোচনা করব যে সমাজকর্মের প্যারাডাইম বলতে আমরা কি বুঝি। সমাজকর্মের প্যারাডাইম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছুর উদাহরণ বা নমুনা। ধরো তোমাদের সাথে কোনো বিষয়ে যখন আমরা আলাপ আলোচনা করি বা কোনো ডিসকাস করি বা কোনো ক্লাসে লেকচার দিই, তখন আমরা কোনো কিছুর উদাহরণের সাহায্য নিই। উদাহরণটা দিলে তোমাদের হয় কি যে তোমাদের ক্লাসটা বুঝতে সহজ হয়, বোধগম্য হয়, সেজন্য তোমাদেরকে কোনো না কোনো বিষয়ে উদাহরণ দেওয়া হয়। তো এই যে উদাহরণ দেওয়া, এই যে নমুনা দেওয়া, এটা কি বলা হয়? সমাজকর্ম প্যারাডাইম বা সমাজকর্ম প্যারাডাইজম। ঠিক আছে? তো এক্ষেত্রে সমাজকর্ম প্যারাডাইজম প্রশ্নটা এখানে একটা বিশাল একটা প্রশ্ন আছে, খুব বড় একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সমাজকর্মের প্যারাডাইম গুলো বর্ণনা করে। আজকে আমি ওই প্রশ্নের দিকে যাচ্ছি না, আজকে আমি তোমাদের জাস্ট সমাজকর্মের প্যারাডাইম দেখো, তোমরা একটু লক্ষ্য করো। সমাজকর্মের প্যারাডাইম তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? তিনটা ভাগে। একটা হচ্ছে মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম, একটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম, আর একটা হচ্ছে প্রতিবেশগত সমাজ প্যারাডাইম বা প্রতিবেশগত প্যারাডাইম বা প্রতিবেশগত ইকোলজিক্যাল প্যারাডাইম। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম। মৌলিক প্রশ্নটা যেহেতু তোমাদের এখানে এসেছে, মৌলিক সমাজকর্ম কি বা কাকে বলে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কাঠামোগত সমাজকর্ম কি বা কাকে বলে এভাবে আসতে পারে প্রশ্নটা। হ্যাঁ, তোমাদের দুভাবেই জানা থাকা, এই জন্য আমি বাটা দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে সহজ হয়। তো মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম প্রথম সূচনা হয় 1970 সালে ইংল্যান্ডে। ঠিক আছে? এবং 1975 সালে এটা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তা আমরা
এখানে আরো জানতে পারি যে 1980 সালে মৌলিক বা কাঠামোগত সমাজকর্মের উপর দ্য রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস নামক একটা গ্রন্থ প্রকাশিত হয় এবং এরই মাধ্যমে মৌলিক বা কাঠামোগত সমাজকর্মটা বিকশিত লাভ করে। তো এখন আমরা একটু জানবো যে মৌলিক সমাজকর্ম বা কাঠামোগত সমাজকর্ম বলতে কি বুঝি। মৌলিক সমাজকর্ম বা কাঠামোগত সমাজকর্ম হচ্ছে, ধরো সমাজকর্মে বিশ্বাস করা হয় বা অনেক সমাজকর্মী মনে করে যে সমাজ ব্যবস্থায় বিদ্যমান কিছু সমস্যা দূর করার জন্য পুরাতন কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন বা সংস্কার সাধনের প্রয়োজন। এই যে পরিবর্তন করা বা এই যে সংস্কার সাধন করা, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। এটাকেই বলা হয় মৌলিক সমাজকর্ম বা কাঠামোগত সমাজকর্ম। মানে কথা হচ্ছে যে কাঠামোগত বা মৌলিক সমাজকর্ম হচ্ছে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো পরিবর্তনের দরকার হয়, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন সম্পূর্ণ পরিবর্তন বা আংশিক পরিবর্তন দরকার হয়, তখন এই সমাজকর্মটা প্রয়োগ করা হয়। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম কি। তারপরে আমরা এখানে একটু এক্সট্রা যে জিনিসগুলো তোমাদের এখানে জানা দরকার সেটা হচ্ছে মৌলিক বা কাঠামোগত সমাজকর্মের কয়েকটা ক্ষেত্র বা প্রয়োগ ক্ষেত্র। এখানে আমি জাস্ট তোমাদের মানে জানার স্বার্থে আমি তোমাদের এই বিষয়টা আমি তোমাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ক্লাসের এই চ্যাপ্টারের সাথে এটার সাথে ইনক্লুড, সেজন্য আমি এটা দিয়েছি। এখানে তোমাদের আবার এভাবে আসতে পারে যে মৌলিক বা কাঠামোগত সমাজকর্মের ক্ষেত্র বা পরিধিগুলো আলোচনা করো, তখন তোমরা এখানে একটু আলোচনা করবা। সেটা হচ্ছে ক্ষেত্র, কয়েকটা ক্ষেত্র আছে, যেরকম মনে করো সামাজিক উন্নয়ন, 2 হচ্ছে সামাজিক পরিবর্তন আনয়ন, 3 হচ্ছে কাঠামোগত পরিবর্তন, 4 হচ্ছে সামাজিক সংহতি, 5 হচ্ছে সামঞ্জস্য বিধান, 6 হচ্ছে প্রতিবন্ধকতা দূর করা, 7 হচ্ছে পদ্ধতিগত সেবা প্রদান এবং 8 হচ্ছে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটা হচ্ছে পরিধি বা ক্ষেত্র। এখন পরিধি বা ক্ষেত্র এটা একটু তোমরা ডিটেলস ভালোভাবে আলোচনা করার জন্য একটা বড় একটা ক্লাসের প্রয়োজন, কিন্তু আজকে এটা অনেক সময় দেখা যায় কি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, সেজন্য আমি এইভাবে জাস্ট পয়েন্ট আকারে তোমাদের উল্লেখ করেছি। এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক সমাজকর্মের গুরুত্ব। ঠিক আছে? মৌলিক সমাজকর্ম প্যারাডাইমের যে গুরুত্ব আছে বা ভূমিকা আছে বা অবদান, তোমরা জানো গুরুত্ব যে জিনিস অথবা ভূমিকা অবলিক অবদান অবলিক প্রয়োজনীয়তা, একই কথা। এই 5টা জিনিস গুরুত্ব, তারপর হচ্ছে ভূমিকা, অবদান আর হচ্ছে প্রয়োজনীয়তা, এই 4টা জিনিস 4-5টা জিনিস হচ্ছে একই কথা। হ্যাঁ, তো যেভাবেই আসুক না কোনো প্রশ্নে তোমরা একই উত্তর কিন্তু এক। তো যেহেতু তোমরা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অনেক সময় অনেক কিছু বুঝে তোমাদেরকে বলতে হয়, না হলে তোমরা বুঝতে পারো না, সেজন্য আমি একটু ডিটেলস একটু তোমাদের বলে দিলাম। তো আমরা প্রথম যে গুরুত্ব বা প্রথম যে ভূমিকা সেটা নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা। আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বিদ্যমান। কি কি সামাজিক সমস্যা আছে? প্রথম যে সামাজিক সমস্যা সেটা হচ্ছে কি জনসংখ্যা সমস্যা। বাংলাদেশে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। তারপরেও বিভিন্ন সমস্যা আছে, বেকারত্ব আছে, দারিদ্র আছে, নিরক্ষরতা আছে, তারপরে অপরাধ আছে, নারী নির্যাতন আছে, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা কিন্তু সমাজে বিদ্যমান। এই ধরনের সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য এবং ব্যক্তি যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই ক্ষেত্রে এই মৌলিক বা কাঠামোগত প্যারাডাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। দেখো, মানুষ যদি সচেতন হয় তাহলে সে তার অধিকার ফিরে পায়, তার দায়িত্ব সম্পর্কে জ্ঞাত হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে সমাজে বাস করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং
দেখা যায় যে মানুষ সচেতনতার অভাবে জনগণের পক্ষে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি মৌলিক সমাজকর্ম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে থাকে, এবং সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে বা সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে মৌলিক সমাজকর্ম বা রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানুষকে সচেতন করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে মানব সম্পদের বিকাশ। আমাদের দেশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। মানুষ অত্যধিক, অনেক বেশি। এই প্রত্যেকটা মানুষকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি, তাহলে আমাদের এই গোটা দেশ সোনালী সুন্দর ভবিষ্যতে আরো সুন্দর হয়ে যাবে এবং সুখী সমৃদ্ধভাবে আমরা সবাই বসবাস করতে পারবো। আমাদের এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতকে আমরা ভিখারির হাত হিসেবে না পরিণত করে যদি আমরা কর্মীর হাত হিসেবে পরিণত করি, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ কর্মে দক্ষ হতে পারবে এবং মানব সম্পদে উন্নতি হবে। তো এই ক্ষেত্রে মানুষকে দক্ষ করে তোলার ক্ষেত্রে কিছু বিষয় আছে। সেগুলো হচ্ছে কি, যে মানুষকে প্রশিক্ষণ দেওয়া, মানুষকে শিক্ষিত করে তোলা, মানুষকে সচেতন করে তোলা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষ সচেতন হতে পারে। হ্যাঁ, এবং মানুষ কি মানব সম্পদে পরিণত হতে পারে। মানুষ শুধু হলেই হবে না, সেটা সম্পদে পরিণত করতে হবে, এবং সম্পদে পরিণত করার ক্ষেত্রে মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেখো সমাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেকারত্ব, তাই না? এটা একটা অভিশাপ। এই যে তোমরা অনার্স কমপ্লিট করবে, সেকেন্ড ইয়ারে উঠবে, থার্ড ইয়ারে উঠবে, ফোর্থ ইয়ারে উঠবে, আস্তে আস্তে তোমরা মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে কিন্তু সবারই একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, আমি যদি একটা চাকরি পেতাম, আমি যদি জীবনে কিছু করতে পারতাম, আমি যদি নিজেকে সফল মানুষ হিসাবে বা সার্থক মানুষ হিসাবে দেখতে পারতাম। হ্যাঁ, সবারই ভিতরে একটা আকাঙ্ক্ষা বা মনের ভিতরে একটা বাসনা জন্ম নেয়। কিন্তু তুমি যদি চাকরি পাওয়ার আশায় কিন্তু সবাই থাকে, এবং অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে মানুষ কি করে, যে চায় যে আমার কোনো না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হোক। তো এই যে বেকারত্ব, বেকার থাকলে কিন্তু সে নিজে যেরকম ভাবে বোঝা, পরিবারের জন্য বোঝা, দেশের জন্য বোঝা। তো এবং এই বেকারত্ব দূর করার জন্য নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হয়। সবাই যে চাকরি পাবে কোনো কথা, এর কোনো মানে আছে? সবাই কি সরকারি চাকরি পাবে? সবাই কি বেসরকারি যে চাকরিগুলো আছে সেগুলো কি সবাই পাওয়া সম্ভব? সম্ভব না। সেজন্য কি করতে হবে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ধরো একটি বাড়ি একটি খামার, একটা বাড়িতে একটা খামারের ব্যবস্থা করা যেতে পারে। তোমার যেটুকু সম্পদ আছে সেই সম্পদটুকু সুন্দরভাবে, প্রপারভাবে ব্যবহার করতে পারলে কি হবে? সম্পদের সদ্ব্যবহার হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, আয় ইনকাম বাড়বে, তোমার মাথা পিছু আয় বাড়বে, তোমার পরিবারের উন্নতি হবে, পাশাপাশি তোমার দেশেরও উন্নতি হবে। তো এই ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বা কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটাও কিন্তু কাঠামোগত সমাজকর্মের গুরুত্বপূর্ণ কাজ। তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে সম্পদের সুষম বন্টন। এতক্ষণ যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেটুকু সম্পদ আছে সেইটুকু সম্পদ কি করতে হবে? সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে জানি, তাহলে কিন্তু আমাদের কোনো সম্পদ অপচয় হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইদানিং একটা আমাদের সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণে একবার বলেছিলেন যে আমাদের দেশে 1 ইঞ্চি জায়গাও যাতে বাদ না যায়, মানে 1টা ইঞ্চি জায়গা যাতে বাদ না যায়, সেখানে যে যেটা পারো গাছ লাগাও, সবজি গাছ বা বৃক্ষের গাছ, ঔষধি গাছ, যেই গাছ পারো গাছ লাগাও এবং সেখান থেকে কোনো না কোনো ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করো। 1 ইঞ্চি জায়গাও সেখানে বাদ দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে কি সম্পদের যে ব্যবহার, সম্পদ যেটুকু আছে সেটুকু সুন্দরভাবে, সঠিকভাবে ব্যবহার করার সুযোগ করা,
এই বিষয়টা কাঠামোগত বা রেডিক্যাল সমাজকর্মের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষা হচ্ছে কি জাতির মেরুদণ্ড। আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, তাই না? নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। তো শিক্ষা যদি না থাকে আমাদের দেশে অবস্থা কি হবে? তুমি যদি শিক্ষিত হও, তুমি তোমার অধিকার সম্পর্কে জানতে পারবা, তুমি তোমার দায়িত্ব সম্পর্কে জানতে পারবা, তুমি সচেতন হবা, পাশাপাশি তোমার পরিবার সচেতন হবে, তোমার পরিবারের আয় ইনকাম বাড়বে। কিন্তু তুমি যদি শিক্ষিত না হও, তোমার ভিতরে জ্ঞানের আলো প্রবেশ করবে না এবং তোমাকে যে যেটা বোঝাবে তুমি সেটাই বুঝবে। কিন্তু তুমি যখনই শিক্ষিত হবা, তোমার নিজের যেরকম ভাবে ডেভেলপ হবে, আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, পাশাপাশি তোমার পরিবারেরও উপকার হবে, পাশাপাশি দেশেরও কল্যাণ বয়ে আনবে। ঠিক আছে? তো এই যে শিক্ষার প্রসার ঘটানো, এটাও হচ্ছে কাঠামোগত সমাজকর্ম বা মৌলিক সমাজকর্ম প্যারাডাইমের গুরুত্ব। তারপরে হচ্ছে সামাজিক অস্থিরতা দূরীকরণ। ঠিক আছে? সামাজিক অস্থিরতা দূরীকরণ। সমাজে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা পরিলক্ষিত হয়ে থাকে। এর ফলে সমাজ কি হয়ে যায়? স্থবির হয়ে পড়ে। হ্যাঁ, এবং সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এই সকল কারণে সমাজে উন্নয়ন এবং অগ্রগতির পথে বাধার সম্মুখীন হয়। এক্ষেত্রে মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম প্যারাডাইম সামাজিক অস্থিরতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তারপরে আসি জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা। ঠিক আছে? সমাজে বিদ্যমান বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কি হয়? উন্নয়নের পথে এগিয়ে যেতে বাধা দেয়, উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সকল সামাজিক সমস্যার মধ্যে রয়েছে দারিদ্র্য, মাদকাসক্তি, নিরক্ষরতা, বেকারত্ব, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা রয়েছে। এবং এই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে এবং জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই আমাদের মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসি সামাজিক প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা। দেখো, সমাজকে গতিশীল করে তুলতে সামাজিক প্রতিষ্ঠান সমূহ কাজ করে থাকে। সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। সমাজের শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়, সামাজিক প্রতিষ্ঠান সমূহ দৃঢ় এবং শক্তিশালী হয়। এই ক্ষেত্রে মৌলিক বা কাঠামোগত প্যারাডাইম সামাজিক প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করে তোলে। এবং সমাজের যে সকল প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কিছু কিছু মৌলিক প্রতিষ্ঠান আছে। মৌলিক এবং প্রাচীন যে প্রতিষ্ঠান, সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে পরিবার। ক্ষুদ্র এবং মৌলিক প্রতিষ্ঠান। তারপরেও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, ধর্ম, বিবাহ, হ্যাঁ, এগুলোও প্রতিষ্ঠান। আবার হচ্ছে যে সকল প্রতিষ্ঠান দৃশ্যমান, ধরো কোনো বিল্ডিং, কোনো হাসপাতাল, এগুলোও কিন্তু প্রতিষ্ঠান। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য বা কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য এই মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় দেখবা যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, অনেক পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন বা অনেক বছর হয়ে গেছে, সেখানে যদি সংস্কার কোনো কিছু ভেঙে গেছে, জানালা ভেঙে গেছে, দরজা ভেঙে গেছে বা ফ্লোরটা ভেঙে গেছে, বিভিন্ন জিনিস ভেঙে যায়। তো সেগুলো সংস্কার করার জন্য কিন্তু এই কাঠামোগত বা মৌলিক সমাজকর্ম প্রয়োজন। ঠিক আছে? তারপরে হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি। সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বা নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলোর মাঝে দূর করার জন্য সমাজ কাঠামোগত বা মৌলিক সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজে দেখা যায় অনেক অনিয়ম হয়, দুর্নীতি হয়, হ্যাঁ, এবং যেগুলো সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে কাজ করে সেগুলোতে দেখা যায় কি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এগুলো দূর করার জন্য মৌলিক বা কাঠামোগত সমাজকর্মের প্রয়োজন। তারপরে আসি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। দেখো, মানুষ যখন
কোনো প্রাকৃতিক বলো বা কোনো আকস্মিক দুর্ঘটনার সময় মানুষ অনেক সময় দেখা যায় কি এমন অসহায় হয়ে যায়, সে নিজেকে মনে করে যে আমি বুঝি আমার আর সমস্যার সমাধান করতে পারবো না। হ্যাঁ, এবং নিজেকে এত অসহায় মনে করে যে সে মানে হতাশাগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ, ডিপ্রেশনে ভুগে। তো ওই সময় ওই অবস্থায় সরকার কর্তৃক যে নিরাপত্তামূলক ব্যবস্থা দেওয়া হয় সেটাকে বলা হয় সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও মৌলিক বা কাঠামোগত সমাজকর্মের প্রয়োজন। হ্যাঁ, তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে মৌলিক বা কাঠামোগত সমাজকর্ম আমাদের খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল আমার মোটামুটি আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো অধ্যায় বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।